হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল। আর আজকে তোমাদের আমি শেখাতে চলেছি যে কিভাবে নদী পার হতে হয়, মানে নৌকাতে কিভাবে কম দূরত্বে বা কম সময়ে আমরা নদী পারাপার হতে পারি, সেগুলো আজকে শেখাবো তোমাদের। আর তোমরা যদি অলরেডি নদী কোনোদিন পার হয়ে থাকো নৌকায় চেপে, তাহলে হয়তো তোমাদের সেই অভিজ্ঞতাটা একটু হলেও আছে। তো আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আমরা থিওরিটুকু পড়ার পর এখানকার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আজকের ভিডিওতে 2-3টে এই রিলেটেড প্রবলেমও থাকবে। তো আর দেরি কিসের, এখনই শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দাও। তো দেখো, আমি দেখছি বোঝানোর চেষ্টা করছি ব্যাপারটা। ধরো এরকম একটা নদী আছে, এটা নদী, সেই নদীটার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। সেই নদীতে তুমি আপাতত ধরো কোনো স্রোত নেই। তাহলে আমি যদি এইখান থেকে একটা নৌকাকে আমি ছাড়ি, এটা ধরো নৌকা, খুব ভালোই হয়েছে আঁকা। এই নৌকাটা যদি ছাড়া যায়, তাহলে সাপোজ একটা বেগ দিয়ে ছাড়লাম, এইভাবে আমি পারাপার হতে চাইছি নদীটাকে, এই বিন্দু থেকে এ বিন্দু থেকে এইখানে পৌঁছাতে চাইছি, তাহলে আমাকে নিশ্চয়ই এইদিকেই বেগ দিয়ে ছাড়তে হবে। তাহলে নৌকাটা এই এরকম জায়গায় চলে আসবে নির্দ্বিধায়, তাই না? এটা নৌকা ধরো চলে আসবে সোজাসুজি। এটা বেগ দিয়ে ছেড়েছি, সেই বেগটা হচ্ছে ভি। যেহেতু নৌকায় আপাতত কোনো স্রোত নেই, তাহলে কি ঘটনা ঘটবে? এই যে বেগটাই ছাড়া হয়েছে সেই বেগ বরাবরই সোজা যাবে, গিয়ে এই বিন্দু থেকে সোজাসুজি একবারে আড়াআড়ি ভাবে সোজাসুজি বি বিন্দুতে পৌঁছে যাবে। এবং এই অবস্থায় নৌকাটা পার হতে, নদীটা পার হতে তার কত সময় লাগবে? নদীর দেখো নদীর প্রস্থ হচ্ছে এল, আর সে যাচ্ছে ভি বেগে, তাহলে প্রয়োজনীয় সময় এখানে যেটা লাগবে সেটা টি এর ভ্যালু কত হবে? দেখো, আমরা দূরত্বকে বা দৈর্ঘ্যকে যদি বেগ দিয়ে ভাগ করি তাহলে সময় পেয়ে যায়। তাহলে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু এল বাই ভি, এই পরিমাণ সময় লাগবে। খুব ভালো কথা, এটা তো একবারে ইজি জিনিস যদি স্রোত না থাকে। কিন্তু বাস্তবে নদী আছে অথচ নদীতে স্রোত নাই, এরকম খুব কমই ঘটনা দেখা গিয়েছে। হ্যাঁ, তো নদীতে স্রোত থাকবেই এরকম ধরে নেওয়াই যায়, ঠিক আছে। খুব কম ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে নদীতে হয়তো স্রোত থাকে না, সেই ক্ষেত্রে আমরা এই যেটুকু পড়লাম সেটুকু কাজে লাগতে পারে। কিন্তু নদীতে যদি স্রোত থাকে, এবং বাস্তবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি নদী এইখান থেকে যদি নৌকাটাকে ছাড়া হতো, সেই নৌকাটা কি এই বি বিন্দু থেকে পৌঁছাতো? বা যদি আর যদি না পৌঁছাতো তাহলে কোথায় পৌঁছাতো এবং কত বেগে যেত? এই সব ব্যাপারগুলোই আজকের আলোচনার বিষয়, ঠিক আছে। তো ধরে নিলাম, আমি এই ছবি আর আঁকছি না, আমি ধরে নিলাম আমি নদীতে একটা বেগ আছে, সেই বেগটা ধরে নাও এই দিক বরাবর বেগটা বইছে, সেই বেগটা ইউ পরিমাণ বেগ আছে, নদীর বেগ হচ্ছে ইউ। এবার আমি করেছি কি, একটা নৌকাকে এইভাবে আড়াআড়ি দিকেই ছেড়েছি ভি বেগে। তাহলে এখানে দেখো নদীর স্রোতের সঙ্গে নৌকার বেগের মধ্যবর্তী কোণ কত হলো? দেখো এই দুটো ভেক্টর টেল টু টেল জয়েন্ট আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে নৌকাটা এবার কোন দিকে পৌঁছাবে, এটা হচ্ছে কথা, তাই তো। নৌকাটা কি হবে, এদের যে লব্ধি বেগ, এই বেগ দুটোর যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগ যেদিকে কাজ করবে সেদিক বরাবর নৌকাটা যেতে শুরু করবে। এবং সেটা গিয়ে কোথায় পৌঁছাচ্ছে সেটা এখন একটু দেখার বিষয়। তো প্রথম হচ্ছে কথা যে এই ভি বেগ আর ইউ বেগ, এদের যে লব্ধি বেগ সেটা কোন দিকে কাজ করবে। তা আমরা সামন্ত্রিক সূত্র থেকে সকলেই জানি যে দুটো ভেক্টর, একটা এইদিকে একটা এইদিকে কাজ করছে। তাহলে এই দুটো ভেক্টর যদি টেল টু টেল জয়েন্ট থাকে এবং তাদেরকে যদি একটা সামন্তরিক আমি কল্পনা করতে পারি, তাহলে সেই সামন্তরিকের এই যে কর্ণটা, যেটা তাদের ছেদবিন্দুগামী কর্ণ, সেই কর্ণটা তাদের লব্ধির মান নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা কোনটা তার কর্ণটা হবে? নিশ্চয়ই এই কর্ণটা সেই কর্ণটা, যে কর্ণটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে, তাই না? তাহলে এদিক বরাবর যদি কাজ করে, তাহলে দেখো নৌকাটা ঠিক এরকম কোথাও গিয়ে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে বি ড্যাশ বিন্দু। আমি ধরে নিলাম সেটা বি ড্যাশ বিন্দু, এবং এইদিকে যে বেগের মানটা সেটা আমি ডাব্লিউ ভেক্টর দিয়ে নির্দেশ করছি, ঠিক আছে। এই ডাব্লিউ ভেক্টরটা আপাতত এই উলম্ব দিকের সঙ্গে বা এটা আড়াআড়ি দিক, উলম্ব অনুভূমিক না বলে আড়াআড়ি বলে দাও, আড়াআড়ি দিকের সঙ্গে থিটা কোণ করেছে, এটা ধরে নিলাম, ঠিক আছে। বাস, বেশ। এবার এই ডাব্লিউর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। আমরা ভেক্টরের যোগ সবাই শিখেছি, যদি কেউ না দেখে থাকো ভিডিওগুলো
আগের, তাহলে সেই ভিডিওটা তোমরা ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও যে দুটো ভেক্টরের যোগ কিভাবে করতে হয়, বিয়োগ কিভাবে করতে হয়, তাদের গুণ কি, বিয়োগ কিভাবে হয়, দুই প্রকার গুণ, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো সব কিছু করা হয়েছে। ইভেন সবচেয়ে এটা শিখতে গিয়ে সবচেয়ে তোমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটিরও ভিডিও আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। তো এই ডাব্লুর মানটা কত হবে আমি আর এইগুলো প্রমাণ করে এখন দেখাবো না, তার কারণ আমরা অলরেডি এইগুলোর যোগ বিয়োগের ভিডিও আপলোড করে রেখেছি। তো এখানে ডাব্লুর যে ভ্যালুটা হবে সেটা আমরা জানি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কস। এবার এখানে কসের পর যে থিটাটা হয় সেই থিটাটা হবে এখানে 90 ডিগ্রি, তার কারণ তোমরা দেখতে পেলে যে নৌকার স্রোতটা কাজ করছে এদিকে, আর নৌকাটাকে আমি ছেড়েছি, নদীর স্রোত কাজ হচ্ছে এদিকে, আর নৌকাটাকে ঠিক ছেড়েছি আমি আড়াআড়ি দিকে, অর্থাৎ স্রোতের বেগের সঙ্গে 90 ডিগ্রি কোণে ছেড়েছি। ঠিক আছে, বেশ, তাহলে এই ভি ডাব্লুর যে ভ্যালুটা হলো সেই ভ্যালুটা কত আসবে দেখো, এইটা cos 90 ভ্যালু 0, তাই এই টোটাল পার্টটা 0 হয়ে যাবে, দিয়ে আমার ভ্যালুটা আসছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা হয়ে গেল আমার ডাব্লুর ভ্যালু, অর্থাৎ নৌকাটা যে এই বেগে এদিকে যাচ্ছে সেই বেগটার ভ্যালু কত, সেই বেগটার ভ্যালু হচ্ছে √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, অর্থাৎ স্রোতের বেগেও না এবং তার নিজের বেগেও না, সে এই দুটোর মাঝামাঝি বা এই দুটোর লব্ধি বেগে যাচ্ছে, এবং সেই লব্ধির বেগটার মান কত, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার √এর মধ্যে। ঠিক আছে, এবার কথা হলো এই যে আমি বললাম বি বিন্দু থেকে পৌঁছাবে, বি বিন্দুটা অ্যাকচুয়ালি কোথায় হবে, এক্স্যাক্টলি কোথায় হবে, এখানে হবে না এখানে হবে না এখানে হবে না এইদিকে হবে কোথাও, সেটার জন্য আমাকে এই থিটার ভ্যালুটা জানতে হবে। সেই জন্য আমাকে এই থিটার ভ্যালুটা অবশ্যই জানতে হবে। তাহলে থিটার ভ্যালুটা কিভাবে বের করবো, আমরা সকলে জানি ট্যান থিটা ইকুয়াল টু কি হয়, ট্যান থিটা ইকুয়াল টু হয় যার সঙ্গে অ্যাঙ্গেল করেছে সেটা নিচে, যার সঙ্গে অ্যাঙ্গেল করেছে সেটা নিচে, আর উপরে তার উল্টো ভেক্টরটা। যখন এটা কখন হবে, যখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তার কারণ তোমরা সকলে জানো এইখানে একটা টার্ম থাকে, সেই টার্মটা হয় ইউ সাইন থিটা, সাইন থিটাটা এখানে 90, আর এখানে একটা টার্ম থাকে ইউ কস থিটা, কস 90। তুমি এবার করে নাও ট্যান থিটার ভ্যালু কত হচ্ছে, ট্যান থিটার ভ্যালু হচ্ছে উপরে সাইন থিটার সাইন 90 মান 1, তাহলে উপরে থাকছে শুধু ইউ, আর এখানে ভি তো থাকলো, আর এটার ভ্যালু 0, তাহলে ইউ বাই ভি চলে এলো। তাহলে এইভাবে আমরা এই থিটার মানটাও বের করে নিতে পারি। থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স ইউ বাই ভি, এটাই হবে। তো এই ছিল মোটামুটি, যদি একটা নৌকোতে একটা নদীতে স্রোত থাকে এবং সেই স্রোতের সঙ্গেই আমরা একটা নৌকাকে আড়াআড়িভাবে পারাপার হতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে পারাপার হয় এবং সেক্ষেত্রে কি কি ঘটনা ঘটে সেইগুলো আমি এখানে টোটালটা আলোচনা করলাম। এবার এইখানে যে নতুন একটা ট্রাম আসবে, তাহলে এই সেটা হচ্ছে যে আমরা নৌকা তো পার হচ্ছি, এইভাবে পার হতে গিয়ে দেখা যাচ্ছে খাড়াখাড়ি আড়াআড়িভাবে যদি ছাড়ি নৌকাটাকে, তাহলে দেখা যাচ্ছে সোজাসুজি পার হচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে, একটা কোনাকুনি ভাবে কোথাও গিয়ে পার হচ্ছে, উঠছে, কোনাকুনি ভাবে কোথাও গিয়ে উঠছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমার যে দূরত্বটা আমাকে ট্রাভেল করতে হবে সেটা নিশ্চয়ই মিনিমাম ডিস্টেন্স হবে না, তাই নয় কি? এই ক্ষেত্রে যে ডিস্টেন্সটা ট্রাভেল করতে হবে এইভাবে কোনাকুনি ভাবে, সেটা নিশ্চয়ই আমাকে ন্যূনতম দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্সটা হবে না। তাহলে মিনিমাম ডিস্টেন্সে যদি আমি নদী পার হতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্স, এবার তার আগে তোমাকে জানতে হবে যে মিনিমাম ডিস্টেন্সটা কোনটা হবে, মিনিমাম ডিস্টেন্স কোনটা হবে, কোনটা হবে তোমরাই বলো। এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি আমি যাই, এই পার থেকে এই পার যদি যাই, তাহলে সেটাই মিনিমাম ডিস্টেন্স হবে। আর আদার্স তুমি এইখানে এই লাইনের যেই জায়গাটাই যাও সবটাই কিন্তু মিনিমাম ডিস্টেন্সের থেকে বেশি হবে। তার কারণ দুটো বিন্দুর মধ্যে আমরা মিনিমাম ডিস্টেন্সটা জানি, সেটা হচ্ছে তাদের লম্বালম্বি যে দূরত্ব সেটা। আদার্স তুমি অন্য যে কোনো পথে যাও, যে কোনো পথেই যাও, সেগুলো কিন্তু আর মিনিমাম ডিস্টেন্স হবে না। তো এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, আমাকে যদি এ বিন্দু থেকে শুরু করে নৌকাতে স্রোত, নদীতে স্রোতও আছে, এবং আমাকে এ বিন্দুতে শুরু করে বি বিন্দুতে যদি যেতে হয়, এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুতে যদি যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, নিশ্চয়ই আমাকে এই যে আড়াআড়ি দিক তার থেকেও একটু হেলিয়ে নৌকাটাকে ছাড়তে হবে আগের থেকেই। তো সেটা কিরকম ঘটনা এখানে দেখে নাও। এই হচ্ছে নদী, স্রোত আছে, এদিকে স্রোত বইছে জল, ঠিক আছে। এদিকে ধরো একটা বেগ কাজ করছে ইউ, ঠিক আছে। এটা হচ্ছে আড়াআড়ি দিক, আর এ বিন্দু থেকে আমাকে বি বিন্দুতে পৌঁছাতে হবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে হবে। তাহলে নিশ্চয়ই আমি যদি এই দিক বরাবরই নৌকাটাকে ছাড়ি, তাহলে দেখতে পেলাম আমরা এইভাবে কাত করে এরকম কোথাও গিয়ে পৌঁছে যাচ্ছিল নৌকাটা বি ড্যাশ বিন্দুতে, তাই নয় কি? কিন্তু আমি চাইছি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাব, অর্থাৎ ন্যূনতম দূরত্বে নদীটা পার হতে চাইছি আমি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে নিশ্চয়ই নৌকাটাকে এই দিক বরাবর ছাড়লে চলবে না, আমাকে একটু কাত করে ছাড়তে হবে নৌকাটাকে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যে বেগটা ছিল, এক্ষেত্রে আমি সেই বেগটাই ধরলাম, ভি বেগেই ছেড়েছি। কিন্তু কি করেছি, এই আড়াআড়ি দিকের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ছেড়েছি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা।
আবার এটা কিন্তু কোনো কোনো বইয়ে স্রোতের সঙ্গেও অ্যাঙ্গেলটা ধরে, তাহলে স্রোতের সঙ্গে যদি অ্যাঙ্গেলটা ধরে তাহলে কত হবে, এইটুকু হচ্ছে 90 আর এটা থিটা, তাহলে 90 প্লাস থিটা, এই অ্যাঙ্গেলটাও কিন্তু কোনো কোনো বইয়ে লেখা থাকে। ঠিক আছে, এবার আমরা কি করব, আমি ধরে নিলাম আপাতত যে এই আড়াআড়ি দিকের সঙ্গে নৌকাটাকে থিটা কোণে ছাড়া হয়েছে, থিটা কোণে ছাড়া হয়েছে। তাহলে কি হবে, তাহলে নৌকাটা এইভাবে ছাড়লাম এবং আস্তে আস্তে স্রোতের যেহেতু প্রভাব আছে, তাহলে নৌকাটাকে এইভাবে না গিয়ে নৌকাটাকে এইভাবে টানতে টানতে ঠিক বি বিন্দুতে নিয়ে এসে পৌঁছে দিতে পারে, আবার না দিতেও পারে, দেখা গেল এখানে কোথাও মিলিত হতে পারে বা এদিকে আরো চলে যেতে পারে যদি স্রোতের প্রভাবটা বেশি হয়, তাই না? তাহলে আমার এই যে মিনিমাম ডিস্টেন্সে যে নৌকাটা পার হওয়ার একটা প্রবাবিলিটি আছে, যদি এইভাবে আমি নৌকাটাকে ছাড়ি, একটা সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাটা কোথায় পসিবল সেটাই আমাকে এখন বের করতে হবে। তো তার জন্য আমি কি করব, এই যে বেগটা আমি এদিকে দিয়েছি, সেই বেগের আমি এখন দেখতে পাচ্ছি দুটো উপাংশে একে কিন্তু বিভাজন করা যায়। সেই উপাংশ দুটো কোন দিকে হবে, একটা দেখো স্রোতের ঠিক বিপরীতে থাকবে, আর একটা এদিক বরাবর কাজ করবে, এদিক বরাবর কিন্তু কাজ করবে। তো স্রোতের বিপরীতে যে উপাংশটা থাকবে সেটা কত হবে, সেটা হবে ভি সাইন থিটা, আর এইদিকে যেটা থাকবে সেটা হচ্ছে ভি কস থিটা। এবার এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্রোতের বিপরীতে এর একটা উপাংশ কাজ করছে। যদি এই উপাংশটা স্রোতের প্রভাবকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারে, তাহলে নৌকাটা এই দিক বরাবর সোজাসুজি পার হবে উইথ ভেলোসিটি ভি কস থিটা। কিন্তু দেখা গেল যে এই ভি সাইন থিটাটা স্রোতের প্রভাবকে সম্পূর্ণ মুক্ত করতে পারছে না, বা এরকমও হতে পারে যে স্রোতের প্রভাবকে মুক্ত করে ফেলে তারপরেও এর মান এক্সেস কিছু থেকে যাচ্ছে, তখন কিন্তু যে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে এই ঘটনাটাও নয়। তাহলে কখন এটা একমাত্র এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে, যদি ইউ ইকুয়াল টু ভি সাইন থিটা হয়। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পারের শর্তটা কি, শর্তটা হচ্ছে এই ভি সাইন থিটা এটাকে ইউ এর সঙ্গে সমান হতে হবে, এটাই হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারের শর্ত। যদি সমান না হয়, দেখা গেল এটা বেশি, দেখা গেল এই ভ্যালুটা বেশি, তাহলে কি হবে, এই নৌকাটা এইখানে না গিয়ে এরকম কোথাও চলে আসবে যদি এই প্রভাবটা বেশি হয় এর থেকে, আর দেখা গেল এই প্রভাবটাই বেশি, এর থেকে এ বেশি, তখন এই বি বিন্দুতে না গিয়ে এরকম চলে যাবে, যেটা আগে ঘটছিল সেরকমই ঘটনা ঘটবে। হয়তো এতদূর যাবে না, কিন্তু এর খুব কাছাকাছি এরকম জায়গায় বা এরকম জায়গায় হয়তো নৌকাটা এখান থেকে ছাড়লে এরকম জায়গায় চলে যাবে। ঠিক আছে, একমাত্র তখনই এ বিন্দু থেকে বি বিন্দু যাবে যখন এইটা আর এটা সমান হবে। তার জন্য আমি ন্যূনতম দূরত্বে নদী পারের যে শর্ত সেটা এখানে লিখলাম। এখান থেকে আমরা খুব সহজেই সাইন থিটার মান বের করে নিতে পারবো। সাইন থিটা ইকুয়াল টু কত হবে, ইউ বাই ভি, বা এখান থেকে যদি আমি থিটাটা বের করতে চাই তাহলে থিটার ভ্যালু কত হবে, সাইন ইনভার্স ইউ বাই ভি। এটা হয়ে গেল তোমার ন্যূনতম দূরত্বে নদী পারের শর্ত। এটা তো হলো শর্ত। তাহলে এই অবস্থায় যদি আমি কি নদীটা পার হই ন্যূনতম দূরত্বে, তাহলে আমার যে টাইমটা লাগবে সেই টাইমটা অ্যাকচুয়ালি কত, সেই টাইমটা হচ্ছে, এখানে লিখছি আমি, ন্যূনতম দূরত্বে নদী পারের জন্য প্রয়োজনীয় সময়। সেটা কত, আমি ধরে নিলাম এই ভ্যালুটা টি ড্যাশ বা টি ধরো, কোনো অসুবিধা নেই। টি ইকুয়াল টু কত হবে বলো, এই নদীটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা এল, সেটাকে ভি দিয়ে ভাগ করতে হবে। এবার ভি কত ধরবে, এখানে ভিটা ধরবে, দেখো এক্স্যাক্টলি নদীটা যে পার হচ্ছে নৌকাটা সেটা কোন বেগে পার হচ্ছে। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, আর এ বিন্দু থেকে বি বিন্দু গামী যে ভেক্টরের যে উপাংশটা নৌকার যে উপাংশটা নৌকার বেগের, সেটা হচ্ছে ভি কস থিটা, তাই না? তাহলে ভি কস থিটা বেগ নিয়ে কিন্তু নৌকাটা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। তাহলে এখানে বেগের জায়গায় আমরা কত বসাবো, বেগের জায়গায় বসাবো ভি কস থিটা। এটাই হয়ে গেল তোমার নৌকাটা ন্যূনতম দূরত্বে যখন নৌকাটা পার হবে এই বিন্দু থেকে বি বিন্দুতে যখন যাবে, তার জন্য যে প্রয়োজনীয় সময় সেটা হচ্ছে টি ইকুয়াল টু এল বাই ভি কস থিটা। আচ্ছা, এবার একটা কথাটা হলো নৌকাটা এই অবস্থায় কি হলো, ন্যূনতম দূরত্বে নদীটা পার হলো। এবার আমি একটা প্রশ্ন করছি, ন্যূনতম দূরত্বে নদী পারাপার হওয়া মানেই কি
সেই ক্ষেত্রে যে টাইমটা লাগছে সেটাও কি ন্যূনতম হবে? তোমাদের কি মনে হয় সেটাও কি ন্যূনতম হবে? না। সেক্ষেত্রে যে টাইমটা তুমি এখানে এই যে টাইমের যে এক্সপ্রেশন, সেই টাইমের এক্সপ্রেশনে দেখো কি আছে, টি ইকুয়াল টু এল বাই ভি কস থিটা। তুমি এখানে দেখো এল এর মান আর ভি এর মান তুমি চেঞ্জ করতে পারছো না, তার কারণ তুমি নৌকাটাকে যে বেগে পাঠিয়েছো সেই বেগেই চলছে। এল তো এটা দূরত্ব, নৌকাটার পার যে পার হচ্ছে সেই ডিস্টেন্সটা, মানে অর্থাৎ নদীর যে প্রস্থচ্ছেদ সেটা। তাহলে এল আর ভি তুমি চেঞ্জ করতে পারছো না, কিন্তু এই কস থিটার ভ্যালু তুমি চেঞ্জ করতেই পারো ইচ্ছা করলে, তাই না? তুমি নৌকাটাকে কোন দিকে কাত করে ছাড়বে সেটা তোমার উপর নির্ভর করছে। এবার এই কস থিটার ভ্যালু তুমি যেভাবে ছাড়বে তার উপর ডিপেন্ড করবে কস থিটার মানটা। থিটার উপর, থিটা যখন তুমি চেঞ্জ করতে পারো, থিটা চেঞ্জ করলে তুমি কস থিটার ভ্যালু চেঞ্জ হয়। এবার তোমাকে দেখতে হবে যে এই যেহেতু থিটার উপর নির্ভর করছে, তাহলে এই কস থিটার ভ্যালুটা কোথায় ম্যাক্সিমাম। তার কারণ ম্যাক্সিমাম যখন হবে তখন এই টাইমটা মিনিমাম হবে, তাই নয় কি? ম্যাক্সিমাম যখন হবে, কস থিটার ভ্যালুটা যখন ম্যাক্সিমাম হবে অর্থাৎ সবচেয়ে বেশি হবে, তখন এই টাইমটা মিনিমাম হবে। তার কারণ আমরা সবাই জানি যে হর যখন বড় হয় তখন টোটাল ভগ্নাংশটা ছোট হয়ে যায়। তাহলে যদি আমি ন্যূনতম দূরত্বে, ন্যূনতম সময়ে যদি নদী পার হতে চাই, ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে কি করতে হবে? আমাকে এই যে টাইমটা, সেই টাইমটা প্রথমে আমি লিখছি টি মিনিমাম। এই মিনিমাম টাইমটা কখন হবে? টি মিনিমাম হবে যখন কস থিটা ম্যাক্সিমাম হবে, তাই নয় কি? আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, আমরা সকলে জানি, 1 হয়। তার কারণ কস থিটা লাই করে কোথায় থেকে? -1 to 1। যদিও মাধ্যমিকের ক্ষেত্রে 0 to 1 হয়, কিন্তু ক্লাস 11-এ তোমরা এখন উঠে পড়েছো, কস থিটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকে। আর -1টা মিনিমাম ভ্যালু আর +1টা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে যদি আমি এটাই ধরে নিই যে কস থিটার মানটা 1, তাহলে থিটার মানটা কত হবে তখন? থিটার মানটা হবে তখন নিশ্চয় 0 ডিগ্রি, তাই নয় কি? থিটার মানটা হবে 0 ডিগ্রি। এইখান থেকে তুমি একটা খুব সুন্দর কনক্লুশনে আসতে পারো যে থিটার মানটা 0, তার মানে কি? তার মানে হচ্ছে তখন টিটা হবে মিনিমাম। আর টি মিনের মান কত হবে? টি মিনিমামের মান হবে, এখানে 1 বসিয়ে দাও, এল বাই ভি। এটা হচ্ছে টি মিনিমামের মান। সবচেয়ে ক্ষুদ্রতম, ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে তোমাকে এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যে কস থিটাটাকে কত হতে হবে? 1 হতে হবে। আর থিটার ভ্যালু কত হবে তখন? 0। তার মানে তুমি এই জায়গাটা এবার চলে এসো। থিটার তো আমি কোথায় থেকে দেখেছি? দেখো, থিটাটাকে দেখেছি এই আড়াআড়ি দিকের সঙ্গে, তাই না? আড়াআড়ি দিকের সঙ্গে এরকম থিটা মেপেছিলাম। এবার এখানে যখন আমি ন্যূনতম সময় নদী পার হচ্ছি, তখন আমি দেখলাম ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে আমাকে এই থিটার ভ্যালুটাকে 0 রাখতে হবে। তার মানে কি? থিটাটা কমতে এইভাবে আড়াআড়ি দিকে যদি আমি ছাড়ি নৌকাটাকে, আড়াআড়ি দিকে যদি ছাড়ি, তবেই নৌকাটা মিনিমাম সময়ে পার হতে পারবে। তাহলে এই ক্ষেত্রে এই যে আমি আলোচনা করলাম, সেই জায়গা থেকে তোমরা একটা জানতে পারলে একটা জিনিস, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার আর ন্যূনতম সময় নদী পার, বিষয় দুটো কিন্তু এক নয়। ন্যূনতম সময়ে কখন পার হবে? যখন আমি নৌকাটাকে আড়াআড়ি দিকের সঙ্গে ছাড়বো, তখন নৌকাটা ন্যূনতম সময়ে পার হবে। সেই ক্ষেত্রে বস্তুটা ন্যূনতম দূরত্ব অতিক্রম নাও করতে পারে। তার কারণ আমি প্রথমেই বললাম, যদি আমি আড়াআড়ি দিকে ছাড়ি নৌকাটাকে, সে নৌকাটা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাবে না। তার কারণ স্রোত আছে, স্রোত ওকে চাইবে এইভাবে নিয়ে যেতে, এবং সে তখন কোথায় পৌঁছা যাবে? এইখান থেকে তাদের লব্ধি বেগ বরাবর এরকম বি বিন্দুতে পৌঁছে যাবে, তাই না? সেই দূরত্বটা কিন্তু মিনিমাম ডিস্টেন্স নয়। আর মিনিমাম দূরত্বে পাঠাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এইদিকে একটা কাত করে পাঠাতে হবে, এদিকে কাত করে পাঠাতে হবে, এবং সেই ক্ষেত্রে যেন এই ভি সাইন থিটা উপাংশটা ইউ এর সঙ্গে সমান হয়ে যায়, সেটাই হচ্ছে শর্ত। এবং যখন আমি মিনিমাম দূরত্বে নদীটা পার হতে চাইবো, তখন আমার প্রয়োজনীয় সময় হচ্ছে এল বাই ভি কস থিটা। এটাই হচ্ছে তোমার মোটামুটি নৌকাতে নদী পারাপার হতে গেলে আমার যে এগুলো লাগে, থিওরিগুলো লাগে, সেগুলো মোটামুটি এটাই। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা এই থিওরি যেটুকু করলাম তার উপর বেশ করে দুই একটা গাণিতিক সমস্যা সমাধান করে নিই, তাহলে তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে।
দেখো প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে একটি স্রোতযুক্ত নদীতে এমনভাবে নৌকা চালানো হলো যাতে সেটি ন্যূনতম দূরত্বে বিপরীত তীরে পৌঁছায়। এতে যা সময় লাগে স্রোতের বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো। নৌকাটির বেগ 2 মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত? প্রথমে কথাটা কি বললো যে একটি নদীতে স্রোত আছে, এই হচ্ছে নদী, সেই নদীতে স্রোতের একটা বেগ আছে, সেটা আমি ইউ ধরেছি, দিয়ে বলেছে যে নৌকাটাকে আমি একটা নৌকা ছাড়বো, এমনভাবে ছাড়বো যাতে করে সে ন্যূনতম দূরত্বে নদী পার হয়। তার মানে কি, এইভাবে এরকম একটা কাট করে ছাড়তে হবে। এটা হচ্ছে তোমার আমার আড়াআড়ি দিক, সে আড়াআড়ি দিকের সঙ্গে আমি ধরে নিলাম থিটা কোণে ছাড়তে হবে। এই বেগটা কত আমি আপাতত ধরছি ভি, ঠিক আছে। যদি ন্যূনতম দূরত্বে পার হতে হয় এ বিন্দু থেকে বি বিন্দুতে, তাহলে আমাকে এই ভি এর একটা উপাংশ যেটা এদিকে কাজ করে ভি সাইন থিটা, সেই উপাংশটাকে ইউ এর সঙ্গে সমান হতে হবে। তাহলে প্রথমে আমি করছি ন্যূনতম দূরত্বে নদী পাড়ের ক্ষেত্রে বা পারাপারের ক্ষেত্রে কি লিখবো ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ। এখান থেকে তুমি সহজেই সাইন থিটার মানটা কত বের করতে পারবা, ইউ বাই ভি, এটা বের করে নাও, 1 নাম্বার ইকুয়েশন। এই ক্ষেত্রে এই দিক বরাবর যে উপাংশটা কাজ করছে সেটা হচ্ছে ভি কস থিটা, এবং প্রয়োজনীয় সময় কত, একটু আগে সব লিখলাম এগুলো, যদিও প্রয়োজনীয় সময় সেটা টি বলে দাও, T1 বলে দাও। T1 এর মান হচ্ছে, যদি এটার দূরত্ব এল হয়, প্রস্থটা, তাহলে এল বাই ভি কস থিটা, এটা হয়ে গেল তোমার সময়, তাই না? এটাকে 1 নাম্বার বলে দাও, আর এটাকে তুমি 2 নাম্বার বলে দাও। এইবার তোমাকে এইখানে এই কিসের ভ্যালু বলা আছে দেখো, নৌকার বেগ যেটা সেটা বলা আছে, অর্থাৎ ভি এর মানটা বলা আছে সেটা 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর তোমাকে এই ইউ এর ভ্যালু বের করতে হবে। আর একটাও শর্ত দিয়েছে, যদি নদীটায় যদি স্রোত না থাকতো তাহলে যে সময়টা লাগতো সেই সময়টা হবে কি এইটার অর্ধেক, তাই বলেছে এই সময়টার অর্ধেক। তাহলে এই ক্ষেত্রে কোনো কি নেই, স্রোত নেই, তাহলে নৌকাটাকে আমি এদিকে ছাড়লাম ভি বেগে, সেটা ভি বেগে এইখান থেকে এই বিন্দুতে পৌঁছে যাবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে এই ক্ষেত্রে প্রয়োজনীয় সময় সেটাকে আমি T2 বলছি, T2 এর ভ্যালু কত হবে, এল বাই ভি, তাই হবে নাকি? তাই হবে। এবার এখানে কোশ্চেনে বলেছে যে এই টাইমটার অর্ধেক। ভালো করে পড়ো, লাইনটা বলেছে কি দেখো, এতে যা সময় লাগে তা বেগ না থাকলে যে সময় লাগতো তার অর্ধেক সময় লাগতো, বেগ না থাকলে তার অর্ধেক সময় লাগতো। তার মানে এইটাতে যে সময় লেগেছে, বেগ যদি না থাকতো, স্রোতের বেগ যদি না থাকতো, তার থেকে অর্ধেক সময় লাগতো। তার মানে এই টাইমটা এইটার অর্ধেক, তাই নয় কি? বেশ। আর এখানে আমাকে ভি এর ভ্যালু বলে দিয়েছে 2, তাহলে আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি টি, আচ্ছা পরে একবারই বসাচ্ছি। বাই কন্ডিশন বলতে পারি যে এই T2টা এই T1 এর অর্ধেক, তাই বলেছে কোশ্চেন, একটু ভালো করে খেয়াল করবে। তাহলে এখানে T2 এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি এল বাই ভি, আর এটার মান বসিয়ে দিচ্ছি কত, 1/2টা থাকলো, আর T1 এর ভ্যালু হচ্ছে এল বাই ভি কস থিটা, ঠিক আছে। এই ভি কেটে গেল, আপাতত এল কেটে গেল। তাহলে দেখো কস থিটা ইকুয়াল টু পাচ্ছি হাফ। কস থিটার মান যদি আমি হাফ পেয়ে যাই, তাহলে এখান থেকে আমি সাইন থিটা খুব সহজেই বের করতে পারবো, যেটা আমার এখানে কাজে লাগবে, ঠিক আছে। আমি এখানে একটু মুছছি। দেখো এবার আমি করব কি, এখান থেকে cos থিটার ভ্যালু কত বললো, cos থিটা ইকুয়াল টু হলো হাফ, তাহলে সাইন থিটা কত হবে, সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি খুব সহজে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এইখান থেকে তুমি সাইন থিটার ভ্যালুটা বের করে নিতে পারবে। সাইন থিটা ইকুয়াল টু বের করেই নিচ্ছি, 1 মাইনাস 1/2 এর স্কয়ার, তাহলে এটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে কত হচ্ছে 1 মাইনাস 1/4, তার মানে এটা হচ্ছে √3/2। এটা ক্যালকুলেট করে দেখবে সাইন থিটার মান আসছে √3/2।
দিয়ে এই যে 1 নম্বর সমীকরণটা পেয়েছো, এই সেই সমীকরণে সাইন থিটার মানটা বসিয়ে দাও 1 নং হইতে। এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে সাইন থিটার জায়গায় কত বসবে, √3/2, আর এখানে ইউ থাকলো, আর ভি এর মান তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 2, বলে দিয়েছে তুমি এই 2 কেটে দাও, তাহলে তুমি দেখো ইউ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ √3 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর যে ভ্যালুটা পেলে সেটা অ্যাকচুয়ালি কি পেলে, নদীতে যে স্রোতের বেগ সেটাই পেয়ে গেলে, তাই না? এটাই ছিল অঙ্ক। তো বইয়ে দেখবা, এগুলো যদি তুমি বইয়ে দেখতে যাও কিভাবে করেছে, তাহলে এমন কিচিমিচি করে করেছে তুমি নিজে কিছু বুঝতে পারবে না, তা মাথা মুন্ডু কিছুই খুঁজে পাবে না। তো আমি যেভাবে শিখিয়ে দিয়েছি থিওরি, সেইভাবেই কিন্তু আমি অঙ্ক করলাম, আমি থিওরির বাইরে কোথাও যাইনি। সুতরাং এইভাবে তুমি সব অঙ্ক কিন্তু সলভ করতে পারো। তো এবার পরবর্তী কোশ্চেনে আসা যাক। পরবর্তী কোশ্চেন বলেছে দেখো যে নদীর স্থির জলে একটি নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হলে নৌকাটি আড়াআড়ি দিকের সঙ্গে কত কোণে আনত ভাবে চালনা করলে সোজাসুজি বিপরীত তীরে পৌঁছাবে? এই হচ্ছে কোশ্চেন। তো এটাও আমরা যে থিওরি করেছি সেই থিওরির অনুযায়ী করব, কোনো অন্য কিছু ইউজ করব না, যাতে করে তোমাদের প্রত্যেকটা জিনিস একই রকম হয়। থিওরি যেভাবে করলে সেভাবেই প্রবলেমটাও তোমরা করার চেষ্টা করবে। এখানে কোশ্চেনটা আরেকবার রিপিট করছি আমি, যে বলেছে স্রোতের বেগ নৌকাতে কি বলেছে, একটি স্থির জলে, এটা প্রথমে আমি নদী এঁকে নিলাম, সে যদি স্রোত না থাকতো এই নৌকায় এতে নদীতে, তাহলে নৌকার যে বেগ, সেই নৌকার বেগটা কত হতো, নৌকার বেগ হতো 8 কিমি পার ঘন্টা। আর স্রোতের বেগ এখানে আছে, স্রোতের বেগটা কত, স্রোতের বেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা। তার মানে এই যে এই কথাটা বলেছে 8 কিমি পার ঘন্টা, সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ বলেছে, আর কিছুই না। আর এটা হচ্ছে স্রোতের বেগ। বেশ, এবার কথাটা বলেছে যদি নৌকাটা আড়াআড়ি ভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছায়, এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছায়, তাহলে নৌকাটিকে এই আড়াআড়ি দিকের সঙ্গে কত ডিগ্রি কোণে ছাড়তে হয়েছিল? তাহলে আমি এটা মুছে ওই আসল অঙ্কে চলে আসি। বলেছে নৌকাটা চাইছে কি, এই প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছাতে চাইছে, এইখানে একটা স্রোত কাজ করছে, সেই স্রোতের ভ্যালু এখানে বলে দিয়েছে 4 কিমি পার আওয়ার, যেটা কিনা আমরা ইউ দিয়ে ডিনোট করেছিলাম। আর আমাকে এই দিকের সঙ্গে কিছুটা আনত কোণে ছাড়তে হবে, সেই বেগটা কত, 8 কিমি পার ঘন্টা। কত ডিগ্রি কোণে ছাড়লে, কত ডিগ্রি কোণে ছাড়লে নৌকাটা এ বিন্দু থেকে ঠিক বি বিন্দুতে পৌঁছাবে? তো তার যে শর্তটা ছিল, সেই শর্ত হচ্ছে এই বেগের এইদিকে যে উপাংশ, সেই উপাংশের সঙ্গে এই স্রোতের বেগটাকে সমান হতে হয়েছিল। তা আমি জেনারেলি এই স্রোতের বেগটাকে ইউ ধরেছিলাম, আর এটাকে কি ধরেছিলাম, ভি ধরেছিলাম, তাই না? এটাকে ভি ধরেছিলাম। আচ্ছা, এখন আমি মান টান কিছু বসাচ্ছি না, এটা ভি বেগে ছাড়া হয়েছিল, এটা ইউ বেগে ছাড়া হয়েছিল। এখানে বলা আছে ইউ এর ভ্যালু হচ্ছে 4 কিমি পার আওয়ার, আর ভি এর ভ্যালু বলা আছে, শুধু মানটা লিখছি, 8 কিমি পার আওয়ার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি দেখেছিলাম, এই ভি এর এদিকে একটা উপাংশ কাজ করছে, সেটা হচ্ছে ভি সাইন থিটা, আর এদিকে যে উপাংশটা কাজ করছে সেটা হচ্ছে ভি কস থিটা। ঠিক আছে, এই ভি সাইন থিটাটা ইউ এর সঙ্গে যখন সমান হয়েছিল, তখনই নৌকাটাকে এ বিন্দু থেকে ছাড়লে ঠিক বি বিন্দুতে পৌঁছেছিল, তাহলে সেটাই শর্ত। তাহলে ন্যূনতম দূরত্বে নদী পারের শর্ত হইতে, শর্ত থেকে, যেটা খুশি লিখতে পারো। কি লিখতে পারি আমরা, সাইন থিটা, ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ। এখান থেকে তুমি সাইন থিটার মানটা বের করে নাও, ইউ বাই ভি। এবার ইউ আর ভি এর মান তুমি এখানে বসিয়ে দাও। ইউ এর মান কত, ইউ এর মান 4 আর ভি এর মান 8। তাহলে এটা কাটলে 2, তাহলে সাইন থিটার মান হলো 1/2। তাহলে থিটাটা কত হবে, আমরা সবাই জানি সাইন থিটার মান যদি হাফ হয় তাহলে থিটার মান হয় 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এই হয়ে গেল অঙ্ক। তার মানে এই আড়াআড়ি দিকের সঙ্গে নৌকাটাকে 30 ডিগ্রি কোণ করে হেলিয়ে এইভাবে ছাড়তে হবে। তার থেকে যদি কম করে ছাড়তাম আমি, কি হতো, 30 ডিগ্রি কম করে ছাড়লে নৌকাটা এইখানে
পৌঁছাতো না, আরো এইদিকে চলে যেত। যদি তার থেকে বেশি কোণে ছাড়তাম তাহলে নৌকাটা বি বিন্দুতে না গিয়ে এইদিকে কোথাও মিট করতো, এখান থেকে শুরু হয়ে এই দিকে চলে যেত। এই হচ্ছে ব্যাপার। তো সবসময় যে এইভাবে ছাড়লেই যে মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করবে তা নয়, এই অ্যাঙ্গেলটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, ঠিক আছে? এই হলো অঙ্ক। তো আজকে আর ভিডিও বড় করছি না, পরবর্তী ভিডিওতে আমরা প্রাসের গতি নিয়ে আলোচনা করব। এবং যদি সম্ভব হয় সেই ভিডিওতে প্রাসের গতির কিছু গাণিতিক সমস্যাও সমাধান করা হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর আরেকটা কথা, আমরা ভেক্টরের প্রবলেম সেটের সমস্ত অঙ্ক, প্রবলেম সেট 1 এর সমস্ত অঙ্ক সলভ করা হয়েছে, তারও লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর সেট 2 এর খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, শুভরাত্রি।